বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মোদি মমতা, কপাল থাপড়াচ্ছে দুইজনই। জানাবো, পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না হাসিনার এমপি মন্ত্রীরা। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি সংকটে বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ খাতে বড় বিপর্যয়ের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মোদি মমতা, কপাল থাপড়াচ্ছে দুইজনই। ভারতের অর্থনীতিতে পড়েছে মহাধস। ভারতীয় রুপির রেকর্ড দরপতন, যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়েছে ভারতের। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি। হাসিনাকে আপন করে নিয়ে বাংলাদেশকে দূরে ঠেলে দিল মোদি সরকার। মোদির কাছে হাসিনাই বেশি গুরুত্বপূর্ণ। এর পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অতি ক্ষতি করে ফেলল। কারণ এপার বাংলা আর ওপার বাংলার সাথে ব্যবসা বাণিজ্য করে আসছে দীর্ঘদিন ধরে। মোদি সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারেননি। তার মতে, হাসিনাই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর এর খেসারত দিচ্ছে খুদ মোদির অর্থনীতির কাঠামো। তাহলে কি জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেওয়া সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে মোদিকে? বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত। কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় শীর্ষে থাকে বাংলাদেশ। ভারতের পর্যটন খাতে প্রতি বছর প্রায় $30 বিলিয়ন আয় আসে, যার মধ্যে $6 বিলিয়ন আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকদের 22%, আর ভিসা ফি থেকেও ভারতের আয় হতো প্রায় $300 কোটি। কিন্তু সেই আয় এখন একেবারেই শূন্য। ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে, 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। 6 মাসে প্রায় 47,80,000 পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 91% বেশি। তবে তা 2009 সালের একই সময়ের তুলনায় 98% কম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার 5ই আগস্টের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও। কেয়ারেজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনের শতকরা প্রায় 50 থেকে 60% অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে ধুঁকছে নিউ মার্কেট চত্বর। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 100টি হোটেল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 3000 দোকান রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের ওপরে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশি পর্যটকদের অভাবে এই অঞ্চলের ব্যবসায় প্রায় 70% ঘাটতি দেখা দিয়েছে। পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না হাসিনার এমপি মন্ত্রীরা। পালিয়েও বাঁচার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনার সরকারের এমপি মন্ত্রীরা। দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা দেশে পালাতে পেরেছেন, তারাও পড়েছেন মহা বিপদে। বাতিল হয়েছে পাসপোর্ট, এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ। এই মহা বিপদ থেকে কে তাদের উদ্ধার করবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গ্রেফতার অসংখ্য মন্ত্রী, সংসদ সদস্য। বাদ যায়নি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও। যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন, তাহলে এটা হবে বিশাল ভুল। কারণ এরই মাঝে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন, তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহা জটিলতায়। এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ। ধারণা করা হচ্ছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্যমতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদস্য বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এছাড়াও ছাত্রলীগের সাদ্দাম, ইনান, শয়ন সহ ছাত্রলীগ, যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস। সপরিবারে সিঙ্গাপুর চলে যান মোস্তফা কামাল। দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ, আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। এরই মাঝে শামীম ওসমানকে ভারতের মাজারে দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী আসম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থান করছেন। এরই মাঝে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্টে, এমনকি 14 দলীয় নেতাদের অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না, অন্যদিকে যারা এরই মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে পারেন, এমনকি নির্বিঘ্নে চলাচলও করতে পারবেন না। আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাবে। সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। এরই মাঝে যারা গ্রেফতার হয়েছেন তাদের মাঝে অন্যতম হচ্ছে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী মাহবুব আলী, এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের শাহরিয়ার কবির, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছেন। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার গ্রেপ্তার হয়েছেন অনেক সাবেক সরকারি কর্মকর্তা। এদের মাঝে সাবেক 2 আইজিপি এবং শহীদুল হক সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আলোচিত সেনা কর্মকর্তাদের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে। জ্বালানি সংকটে বাংলাদেশ শিল্প ও বিদ্যুৎ খাতে বড় বিপর্যয়ের শঙ্কা। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই হরমুজ